প্রকৌশলী তফাজ্জল আহমদ স্যার এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন দলের যে প্রার্থীবৃন্দ, আমাদের জনাব আমার খুব স্নেহভাজন বলা যায়, আমি খুব পছন্দ করি, জনাব হুমায়ুন কাদের চৌধুরীর পক্ষে এসেছেন আমাদের ডিপি আনসারুল হক সাহেব, এবং আরেকজন আমাদের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জনাব আহমদ রাজা সাহেব, এবং আমার অত্যন্ত প্রিয় ভাই সংসদ ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট ইকবাল হাসান সাহেব, এবং আরেকজন আমার বলা যায় দীর্ঘদিনের আমার সাথে খুব সম্পর্ক, আমরা একসাথে হজ করেছিলাম, মুসলিম লীগ প্রার্থী জনাব সিএস সিদ্দিকী সাহেব সহ মঞ্চ বিশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের সম্মানিত সুধীমণ্ডলী এবং সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে দীর্ঘক্ষণ আমি কথাগুলো শুনতেছিলাম, আমি আসলে বেশি কথা বলবো না। আজকে মানবাধিকার দিবস, আমরা আজকের এই মানবাধিকার দিবসের এইবারের প্রতিপাদ্য হচ্ছে মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য। এবারে মানবাধিকার আমাদের নিত্যদিন অপরিহার্য। আমরা আসলে মানবাধিকারের কথা বলি, এটা আমার কাছে মনে হয় অনেকটা রাজনৈতিক স্লোগানের মতো। বিশ্বব্যাপী যে জাতিসংঘ যারা মানবাধিকারের কথা বলতেছে, কিন্তু আসলে যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন ওরা আসলে নীরব দর্শকের ভূমিকা তাকায় থাকে, শুধু পত্রিকা বিবৃতি আর কিছু বক্তব্য ছাড়া, বিবৃতি ছাড়া তাদের কোনো এফেক্টিভনেস আমরা দেখি না। যারা জাতিসংঘ, যারা মোরাল রাষ্ট্র, জাতিসংঘকে যারা নিয়ন্ত্রণ করে, তারা যখন গাজাতে, ফিলিস্তিনে, সিরিয়াতে আমাদের মা বোনদেরকে হত্যা করে, অসহায় ছোট ছোট বাচ্চাদের হত্যা করে, হাসপাতালে বোমাবর্ষণ করে, হাসপাতালে লাশ ঢুকতে দেয় না, তখন আমরা কিন্তু অসহায় হয়ে তাকায় থাকি। এই আমাদের রোহিঙ্গাগুলো দেখেন, আজকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছে, অথচ তাদের কোনো জাতীয়তা বলতে কিছু নাই, তারা দেশ পরিচয় দিতে পারে না। মানবাধিকার কোথায় আছে? যে মানবাধিকার, এটা আসলে আমরা যদি এখানে বলি, কিন্তু এগুলো অনেকটা রাজনৈতিক বক্তব্য সারা বিশ্বব্যাপী। এগুলা জাতিসংঘ এই ব্যাপারে এই যদি মানবাধিকার তখনই হবে যদি বিশ্বব্যাপী আজকে যারা নির্যাতিত, নিপীড়িত মানবতা যদি মুক্তি পায়, তখনই হবে জাতিসংঘের এই মানবাধিকার যে স্লোগান, এটা তখনই বাস্তবায়ন হবে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি যেহেতু রাঙ্গুনিয়া থেকে প্রার্থী, ওনারা রাঙ্গুনিয়া নিয়ে কিছু কথা বলার জন্য বলেছেন। আমি আসলে আমার পরিচয়টাই দিই, আমি ডাক্তার এটিএম রেজাউল করিম, আমার বাড়ি হচ্ছে লালানগরের আটবর্ষিকদের পাড়া। আমি রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় থেকে 1982 সালে এসএসসি পাস করি। এরপরে এসএসসি পাস করার পরে আমি সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে 1993 সালে আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করি। এরপরে আমি অর্থোপেডিক্স হাতজোড়া বিশেষজ্ঞ, ওখানে আমি হাতজোড়া বিশেষজ্ঞ ডিপ্লোমা এবং এমএস ডিগ্রি অর্জন করি। এরপরে আমি অর্থোপেডিক্সের উপর বিভিন্ন রকমের আমি কিছু আরো সাব স্পেশাল কিছু আমার এই যে ডিগ্রি অর্জন করি। আমি মূলত একজন চিকিৎসক এবং হাড়জোড়া বিশেষজ্ঞ, যাকে হাড্ডির ডাক্তার বলে সবাই, হাড্ডির ডাক্তার একজন বলা যায়, আমি হাড্ডির ডাক্তার হই। তো আমি আসলে চিকিৎসাটা আসলে আমাদের পেশা, কিন্তু আমরা হঠাৎ করে রাজনীতিতে চলে আসলাম। রাজনীতি আসলে আমার পেশা নয়, এটা মানব সেবার জন্য এখানে এসেছি। মানব সেবাটা আমাদের নেশা হয়ে গেছে। আমি দীর্ঘদিন ব্যাপী মানব সেবার সাথে জড়িত ছিলাম, সেই জন্য এখানে আসা। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, রাঙ্গুনিয়াতে যেহেতু রাঙ্গুনিয়া প্রাপ্তি, আমি তো বিভিন্ন যে সমাবেশে যাচ্ছি, আমরা রাঙ্গুনিয়া নিয়ে কিছু কথা বলি। এটা সবাই বলে, এটা আপনারা হয়তো বলবেন ভোট আসলে সবাই সুন্দর সুন্দর কথা বলে, এটা আমাদের দেশের একটা কালচারের মতো। আমাদেরকে তো বলতে হবে, ভোট আসলে সবাই সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এইবার আমরা চাই যে আমরা যে সুন্দর কথাগুলো যে বলতেছি, এগুলো আমরা বাস্তবায়ন করি। ওটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমাদের লক্ষ্য। সুন্দর কথা বলে মানুষের কাছে আসলাম, ভোট নিয়ে চলে গেলাম, আবার আসবো, আবার যাব, কিন্তু যে সমস্যাই থেকে যাবে, আমরা ওই কালচারটাকে ভাঙতে চাই। আমাদের রাঙ্গুনিয়ার যে সমস্যাগুলো আসলে, তার মধ্যে আমি কিন্তু সমস্যাগুলো আমি একটু চেষ্টা করতেছি। আমি ইদানিং তো এই যে রাঙ্গুনিয়ার 15টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, 16টা বলা যায়,
সব জায়গায় না গেলেও মোটামুটি ম্যাক্সিমাম জায়গা তো ইতিমধ্যে যাওয়া হয়েছে। এই সমস্যাগুলোকে আমি একটা লিপিবদ্ধ করে একটা ফাইল করতেছি, কোথায় কি সমস্যা। কারণ সমস্যাগুলো তখন বোর্ডের পরে অনেক, তখন মানুষ বললো যে ওই সময় তো বলছিলেন, এখন তো ভুলে যাচ্ছে। এই জন্য আমরা চাই যে ওগুলা ফাইল করে যেটা অগ্রাধিকার হবে সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের যোগাযোগ হচ্ছে রাঙ্গুনিয়া বড় সমস্যা। নাম্বার 1 হচ্ছে আমাদের কাপ্তাই সড়ক, এটা আমরা দীর্ঘদিন এখানে 4 লাইন করা দরকার। এইভাবে রাঙ্গুনিয়াতে যোগাযোগ একটা বড় সমস্যা। এরপরে যেটা আমাদের কোনো স্বাস্থ্য মানে চিকিৎসা ভালো প্রতিষ্ঠান নেই। আমি একজন ডাক্তার, সেই জন্য আমি বলতেছি চিকিৎসা কোনো ভালো প্রতিষ্ঠান। আপনি আমাদের পাশে যে এই যে রাঙ্গুনিয়া হেলথ কমপ্লেক্স, এটিতে আপনি একটা জরাজীর্ণ হেলথ কমপ্লেক্স, জরাজীর্ণ। আমি অনেকবার গেছি ডাক্তার হিসেবে, কিছু ইতিমধ্যে আমি কিছু ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করেছি। অপারেশন অনেকদিন হয় নাই, এখন অপারেশন হচ্ছে। আমি কোভিডের মধ্যে আমার ব্যক্তিগত উদ্যোগে এখানে সেন্ট্রাল অক্সিজেন যেটা, এটাকে আমার ব্যক্তিগত উদ্যোগে দিয়েছি কোভিডের সময়। যে কোভিড যখন আসে তখন এটা আমি করেছি, কারণ আমি চট্টগ্রাম শহরে কোভিডে আমি নেতৃত্ব দিয়েছি। কোভিডে সব বেসরকারি সরকারি সব জায়গায় আমি চেষ্টা করি যে কোভিডে মানুষের পাশে থাকার জন্য। তখন চিন্তা করলাম যে আমি যেহেতু রাঙ্গুনিয়ার সন্তান, রাঙ্গুনিয়াতে একটা কি করা যায়। তখন আমি নিজের উদ্যোগে এই ইসাখালী হাসপাতালে কোভিডের সঙ্গে সেন্ট্রাল যেটা এই যে সেন্ট্রাল অক্সিজেন, ওইটা আমি সাপ্লাই করতে ব্যবস্থা করেছি নিজের উদ্যোগে। এটাকে এই জন্য আমার টার্গেট হচ্ছে এই হাসপাতালটাকে মিনিমাম 100 শয্যা করে ওখানে একটা আধুনিক যন্ত্রপাতি সমেত হাসপাতাল করা। এরপর আমাদের উত্তর রাঙ্গুনিয়া দক্ষিণ রাঙ্গুনিয়া বিশাল এলাকা, কোনো হাসপাতাল নেই, এখানে হাসপাতাল প্রতিষ্ঠা করা। আমি শর্ট বলতেছি, আধুনিক শিক্ষা ব্যবস্থা। আপনারা দেখেন কিছুদিন আগে যে এসএসসি পরীক্ষা হয়েছে, রাঙ্গুনিয়ার ফল বিপর্যয়, দেখেন ফল বিপর্যয় হয়েছে। তাহলে ফল বিপর্যয় এই আমাদেরকে রাঙ্গুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের চেষ্টা করতে হবে যাতে শিক্ষার মান উন্নত করা যায়। এই যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার নেই, এখানে যেগুলো আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে উন্নত করা যায়, আমাদের এটা প্রচেষ্টা থাকবে। এরপরে আমাদের প্রচুর সন্তানরা বিদেশে থাকে, ওরা কিন্তু ওদের কোনো যারা বিদেশে যায় ওরা কিন্তু এমনি চলে যায়, কিন্তু ওদের কোনো প্রশিক্ষিত না। রাঙ্গুনিয়াতে যে আমরা যদি কিছু ভোকেশনাল ইনস্টিটিউট করি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করি, তাহলে এর মাধ্যমে আমাদের সন্তানরা প্রশিক্ষিত হবে। সে বিদেশে গেলেও তার ভালো সে ইনকাম করতে পারবে, দেশেও সে ভালো ইনকাম করতে পারবে। এইভাবে আমাদের বেকার সমস্যার সমাধান করতে হবে। এরপর হচ্ছে প্রবাসীদের নিয়ে অনেক কথা হচ্ছে। প্রবাসীরা দেখেন, প্রবাসীরা আমরা সবসময় বলি আমাদের রিমিটেন্স যত যে প্রবাসী, 1 মাস যদি রিমিটেন্স বন্ধ করে দেয় তাহলে আমাদের রাঙ্গুনিয়ার কি অবস্থা হবে দেখেন, আমরা কোথায় যাব। কিন্তু ওদের নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। একটা প্রবাসী যখন মৃত্যুবরণ করে বিদেশ থেকে আসার জন্য তাদের অনেক দণ্ডনা দিতে হয়। আমাদের দাবি হবে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে বিনা খরচে প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে ওর পরিবারের কাছে নিয়ে পৌঁছে দিতে হবে। এরপরে প্রবাসীদের এই যে আমাদের যে চট্টগ্রাম বিমানবন্দর, দেখেন চট্টগ্রাম বিমানবন্দর এটা কিন্তু হয়েছে ভালো কথা, কিন্তু এটা 25 বছরকে টার্গেট করে হয়েছে। এখন চট্টগ্রাম বিমানবন্দরে যে প্রচুর মানুষ আসা যাওয়া করে, কিন্তু এটা কোনো সম্প্রসারণ নাই। এখানে 3টা বোর্ডিং ব্রিজ আছে আর 2টা ওই যে বেল্ট আছে, 2টা বেল্ট দিয়ে যখন অনেকগুলো ফ্লাইট আসে তখন এটার কোনো এক্সপেনশন নাই। আমাদের এখানকার অনেক মানুষ পূর্ব দিকে যায়, পূর্ব দিকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, কারণ এখানে এরকম এক্সপেনশন নেই। আমাদের দাবি হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরকেও সম্প্রসারণ করা। যেহেতু আমরা চট্টগ্রামের সন্তান, আমরা চট্টগ্রাম নিয়ে কথা বলতে হবে। আমি শুধু রাঙ্গুনিয়া নিয়ে কথা বলবো, চট্টগ্রামকে নিয়ে আমাদের ভাবতে হবে, চট্টগ্রাম বন্দরকে নিয়ে ভাবতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হচ্ছে সারা বাংলাদেশে একটা বলা যায় অর্থনীতির একটা মূল যোগান। চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের ভাবতে হবে। আরেকটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়াতে কর্ণফুলী নদী, ইছামতি নদী। আপনি বিভিন্ন দেশে দেখবেন, ওই সমস্ত দেশে, আমি তো অনেক দেশ আল্লাহ সফর করাইছি, আমি প্রায় পৃথিবীর 20 থেকে 25টা দেশে গেছি। প্রত্যেকটা দেশে নদী কি করে, নদী শাসন করে। আর আমাদের দেশে কি করে, আমরা যারা রাজনীতি করি সবাই নদীকে শোষণ করি। নদী শোষণ করে আমাদের নিজেদের পেটকে আমরা পেট ভর্তি করি, এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করি। আজকে যদি সামনে বন্যা হয় তাহলে সারা দেশ সহ আমাদের চট্টগ্রাম সহ অধিকাংশ গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
কারণ কি, এতে সবাই আপনার ভালো জানেন, বলার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে নদী ভাঙ্গন রোধ করতে হবে, নদী শোষণ বন্ধ করতে হবে, এবং এই যে নদীগুলার চারিদিকে ব্লকের ব্যবস্থা করতে হবে। আমার আর কিছু কথা বেশি বাড়াবো না, আমি অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। এরপরে শেষ কথা হচ্ছে, আমাদেরকে দুর্নীতি এবং সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তো সম্মানিত সুধী মণ্ডলী এবং ডাঙ্গুনিয়াবাসী, আমরা এককভাবে এটা করতে চাই না। আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আমরা নির্বাচিত হই, এটা ডাঙ্গুনিয়ার সবাইকে নিয়ে, আমাদের সব দলের প্রার্থীদেরকে নিয়ে, আমাদের বিএনপির আমার ভাই হুমাম চৌধুরী, আমাদের ভাই ইকবাল সহ, আমাদের ভাই সিদ্দিকী সহ, আমাদের ভাই ইলিয়াস দাদা সহ, এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, অ্যাডভোকেট সহ, প্রশাসন সহ সবাইকে নিয়ে আমরা একটা আধুনিক ডাঙ্গুনিয়া গড়ে তুলতে চাই। যে ডাঙ্গুনিয়াতে একটা মডেল ডাঙ্গুনিয়া হবে, যেখানে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক থাকবে না, এবং আধুনিক ডাঙ্গুনিয়া করে সারা বাংলাদেশের মধ্যে ডাঙ্গুনিয়া একটা মডেল ডাঙ্গুনিয়া আমরা গড়ে তুলতে চাই। এই জন্য আপনাদের সকলের সমর্থন এবং দোয়া কামনা করছি, এবং আগামী নির্বাচনে আমি আমার প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে আপনাদের রায় এবং সমর্থন প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।